মা, কি হচ্ছেটা কি এইসব? কেন করছো? লজ্জা করে না তোর? লজ্জা করে না? আবার জিজ্ঞেস করছিস কেন করছো? এসব কি মহিন, এসব কি? ভালোই হয়েছে আপনি এসে গেছেন মহেন্দ্রবাবু। আপনার শখ মেটাতে গিয়ে আমি কত অপমানিত হচ্ছি তা নিজের চোখেই দেখে যান। মা কাকিমার কাছে এখন আমি নির্লজ্জ, বেহায়া, দুশ্চরিত্রা। আমি নাকি এতই কলঙ্কিনী যে বাড়িতে থাকার অধিকার অব্দি আমার নেই। বুঝেছি, তার মানে ওনার ছবি তোলা নিয়ে তোমাদের আপত্তি, তাই তো? বেশ, বুঝলাম, আপত্তি হওয়াটাই স্বাভাবিক। তোমরা তোমরা পুরোনো দিনের লোকজন। ওনার এই রকম পোশাক আশাক পরা ছবি তোমাদের পছন্দ নাই হতে পারে, সে কথা আমি বুঝতে পারি। কিন্তু যে কথা বুঝতে পারছি না সেটা হলো, তাই বলে তোমরা ওনাকে এইভাবে অপমান করছো কেন? বেশ করেছি, বেশ করেছি আমি। পেটপা মেয়ে মানুষের এই কি চাল চলন? নির্লজ্জ বেহায়া কথাকার। মা, এ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি তোর কাছ থেকে এ বিষয়ে কোনো কথা শুনতে চাইনি। দাঁড়াও দিদি, মইন কি বলতে চাইছে সেটা একবার শুনে দেখাই যাক। দেখো, অনেক দিন ধরেই আমার ভালো ছবি তোলার বিশেষ শখ। সেই জন্য অনেক মূল্য ব্যয় করে আমি একটা ক্যামেরাও কিনেছি, সেটা তোমরা সবাই দেখেছো। কিন্তু ক্যামেরা কিনেই বা কী লাভ? এই বাড়িতে তো এমন কেউ নেই যে ক্যামেরার সামনে সহজভাবে দাঁড়াতে পারে। আশাকে তো কতবার বললাম, কিন্তু সে ক্যামেরার সামনে দাঁড়ালেই কাঠের পুতুলের মতো হয়ে যায়। সেই জন্যই আর উপায় না পেয়ে আমি ওনাকে অনুরোধ করেছিলাম ভালো করে সেজে গুজে আসতে, যাতে কিছু ভালো ছবি তুলতে পারি। একমাত্র উনি সেটা পেরেছেন। তাই বলে বামনের বেধবা গা ভর্তি গয়না পরে লাজ লজ্জা বিসর্জন দিয়ে এই পরপুরুষের সামনে গা খুলে ছবি তুলবে? চি 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 চি, জ্ঞান না হয় আমার। এরপর যে আমার অনন্ত নরক বাসাবে রে। দেখো মা, তুমি খুব ভালো করেই জানো এসব পুরনো সংস্কার, পুরনো নিয়ম কানুন আমি বা উনি কেউই মানি না। আমরা শুধু চেষ্টা করেছিলাম ছবিটা ভালো করে তোলার। তাতে তাতে কার কি এলো গেল, কে কি মনে করলো না করলো, তাতে আমাদের কিছুই আসে যায় না। সে আমাদের জানা আছে মইন, যে কে কি মনে করলো তাতে তোদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। মিচিমিচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস নে মইন। শুধু তোর শখ মেটাতে বিনোদিনী ওরকম কুচ্ছিত সাজ করে ছবি তুলেছে, এটা আজ যাকেই বোঝাতে আসিস আমাদের বোঝাতে আসিস নে। এই ছবিগুলোর পিছনে কত পাপ, কত অনাচার লুকিয়ে আছে সেটা বুঝতে মায়েদের চোখ কখনো ভুল করেনি মনে। থামো দেখি তোমরা, আমি কোনো কথা শুনতে চাই না তোমাদের। আমি থাকতে এই বাড়িতে আর আদম মতে দেব না। এই বিটেতে রাধা মা তো বাস করেন। আমি কাল এই পাপকে বিদায় করব। শোনো মেয়ে, তোমাকে কালই নকুর শ্বশুর বাড়িতে দিয়ে আসবে। তোমার যা যা এনেছ তাই গুছিয়ে নেবে, তারপর তৈরি হয়ে থাকবে তুমি। না, আমি সেখানে যাব না। কি? যাবি না? যাবি না তুই? সেখানে যাবে না তো কোথায় যাবে তুমি? আমার যেদিকে দু চোখ চায় আমি সেদিকে চলে যাব, কিন্তু ওই নরকে আমি কিছুতেই যাব না। তবে তাই করুক, তাই করুক, স্বপন সে চুলোর তরে যাক। আর যদি কোথাও না টাই পায় তাহলে গলায় দড়ি কলচিনি ডুবে মরুক। কিন্তু একই অপরাধের যে দুরকম শাস্তি হতে পারে না মা। ছবি তোলার অপরাধে যদি ওনাকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়, তাহলে সেই একই অপরাধ করে আমি এই বাড়িতে থাকি কি করে বলো? উনি যদি এই বাড়ি ছেড়ে চলে যান, তাহলে জেনে রাখো
আমিও তৎক্ষণাৎ এই বাড়ি থেকে বিদায় নেব। এটা তুই কি বললি মইন? হ্যাঁ, যা বলেছি ঠিকই বলেছি। এবার তোমরা ঠিক করো কি করবে। তোমাদের নিদান শোনার অপেক্ষায় রইলাম। কোথায় ছিলেন এতক্ষণ? আমি তো আপনাকে সারা বাড়ি খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও পেলুম না। কি কি হয়েছে? এত প্রশ্ন করার কি হয়েছে তোমার? হ্যাঁ, খুঁজতে গেছিলে কেন? তার মানে তুমি আমার সন্দেহ করো, আমার উপর নজরদারি করছো। এমা, এ কি, আপনার গায়ে এমন সিঁদুরের দাগ কেন? তুমি কি মেখেছো? কেন? আসলে তোমার গায়ে আমি ওনার সুবাস পাচ্ছি। এ কি দাদা বাবুর পিরানের মধ্যে? এটা কি বিনোদিদির গলার কড়িটা না? আজ আপনি আমার যা উপকার করলেন আমি জীবনেও ভুলব না। প্রতিদানে আমার দেওয়ার মতো তো কিছুই নেই, তাই ভাবলাম অন্তত ধন্যবাদটা জানিয়ে যাই। কিন্তু শুকনো ধন্যবাদে যে আমার মন ভরে না। পুরস্কার হিসেবে আরো বেশি কিছু আশা করেছিলাম তো। ওমা, আপনার কাশি হলো নাকি? না, ওই আর কি। ইস, আমারই বড্ড ভুল হয়ে গেছে। আপনার পুরনো কাশিটা বোধহয় আবার বেড়েছে। গত দুদিন আপনাকে তুলসীর রস আর মধু দেওয়া হয়নি। আপনি একটু বিশ্রাম নিন, একটু জিরিয়ে নিন। আমি তুলসীর রস আর মধুটা নিয়ে আসছি। আশা এত সহজ, এত স্বাভাবিক, একটু কি রাগ হয়নি? ওর কি কোনো নালিশ নেই আমার সম্পর্কে? আমি মানুষ কোথাকার স্বপ্নসী তো পরকালেরও ভয় নেই গো। রাক্ষসী, আমার ছেলেটার মাথা তো খেয়েছে, আমার এই সংসারটাকেও গ্রাস করছে। দিদি এরম করে নে, একটু শান্ত হও দেখি, একটু শান্ত হও। শোন শয়তানি, শোন, তুই শুনে রাখ একটা কথা। যদি চন্দ্র সূর্য সত্যি উঠে থাকে আর আমি যদি ব্রাহ্মণ ঘরের শুদ্ধাচারী বেদবা হয়ে থাকি, তাহলে আমি তোকে অভিশাপ দিচ্ছি রে। তুই মরণকালে মুখে জলটুকুও পাবি নে। তোর দুঃখে শিয়াল কুকুরও কাঁদবে নে। মায়ের চোখে জল ঝরিয়েছে, এই কচি বউটা স্বপ্নে করেছিস তুই। তুই তো জলে পড়ে জীবনে মরবি, নরকেও তুই শান্তি পাবি নে। তুই পচে গলে মরবি নে, মরবি। এতদিনে তোমার মনে হলো আমি তোমার ছেলের মাথা চিবিয়েছি, তোমার কচি বউয়ের সর্বনাশ করেছি? এতদিন তোমার বিবেচনা কোথায় ছিল মা? যখন নিজের চেঁচে ছেলের ঘরে আমায় পাঠিয়েছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল? ওই অনুক্ষণে বউকে বশ করেছে রে। ও উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে। অমিনা, তুই তো অনেক বুদ্ধি ধরিস, একটা কিছু উপায় বের করে দে না তুই। আমি তোকে অনুমতি দিচ্ছি, মইনের উপর থেকে ওই অনেককে বইয়ের চাইতে দূর কর মিনু। অমিনা, আমার মইনকে তুই বাঁচা মা, বাঁচা আমার মইনকে। আসলে তুমি জ্বলে পুড়ে মরছিলে মা। তোমার ছেলে আর তোমার ছেলের বউয়ের মাখামাখি তো তোমার সহ্য হচ্ছিল না। আসলে তুমি তোমার ছেলের পাশে কোনো মেয়েকেই সহ্য করতে পারো না। বিনোদিনী, দিদির নামে আর একটা খারাপ কথা বললে তোমার জীব আমি টেনে ছিঁড়ে নেব। সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছ তুমি। সীমা আমি অনেক আগেই ছাড়িয়েছি কাকিমা।
আর এই সীমা ছাড়াতে সাহায্য করেছে তোমার দিদি। উনি বেশ ভেবেচিন্তেই আমাকে এ বাড়িতে এনেছিলেন, কিন্তু উনি ভুলে গিয়েছিলেন আমি কাঠের পুতুল নই। আমিও রক্ত মাংসের মানুষ, আমারও মন আছে, আমারও চাহিদা আছে। কিন্তু তোমার চাহিদার জন্য তো তুমি অন্যের ঘরে চুরি করতে পারো না বিনোদিনী। অন্যের জিনিসকে নিজের বলে দাবিও করতে পারো না। করিনি তো, চুরিও করিনি আর নিজের বলে দাবিও করিনি। উনি নিজের হাতে আমাকে তুলে দিয়েছিলেন, আর হাতের নাগালে পেলে কেন নেব না বলুন তো? উনি আমাকে ব্যবহার করে যখন নিজের বউকে শায়েস্তা করতে চেয়েছিলেন, তখন ন্যায় অন্যায় বোধ কোথায় গিয়েছিল? আমার রূপ, গুণ, শিক্ষা, দীক্ষা এসবকে কাজে লাগিয়ে ছেলের থেকে ছেলের বউয়ের মন ফেরাতে চেয়েছিল। আমার দোষ, সব আমার দোষ, আমারই দোষ। তার জন্য যা প্রায়শ্চিত্ত করতে হয় সে আমি করবো খান। কিন্তু এই কুলোটা মেয়েকে আমি আর সহ্য করতে পারছি না মেজো, পারছি না সহ্য করতে। এই ভাব যতদিন আমার বাড়ির থেকে বিদেয় হচ্ছে, আমি ততদিন তোমার ঘরেই থাকবো মেজো, থাকবো। তার আর দরকার নেই। আমি যখন পাপী, আমি যখন দুশ্চরিত্রা, তখন আমি এই ঘর থেকে চলে যাচ্ছি। ভাড়ার ঘরের পাশে গুদাম ঘরটাতেই আমি থাকবো। এইবার মনে হচ্ছে দিদি আমি দুয়ে দুয়ে চার করতে পারছি। তাই বই হঠাৎ খেতে খেতে মাছ পাতে মইন কেন উঠে গেল, এইবার বুঝতে পারছি বাবা তার হৃদয়েশ্বরীকে অপমান করা হয়েছে। ওই ভাত কি আর গলা দিয়ে নামে? এটা তো তুই ঠিক কথা বলেছিস। মন তো খেতে খেতে উঠে গিয়েছিল। ও ফুলু, তলে তলে কি ঘটছে বল দেখি, আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না রে, একটু বল না। দিদি তলে তলে যা ঘটছে সে ব্যাপারটা কিন্তু খুব গুরুতর। আমার যেটা মনে হয় যে বড় গিন্নি আর মেজ গিন্নি পুরো ব্যাপারটা জেনে চেপে যাচ্ছে। ওদিকে মইনের বইয়ের ভাবগতিক দেখেছ? আমার কি মনে হচ্ছে বলতো, এই যে মইন আর কালনাগিনীর কষ্টি নষ্টি, এটা আবার ওই সবাই টের পেয়ে যায়নি তো? এটা তুই কি বলছিস ফুলু? টের পেয়ে গেছে? তার মানে সবাই সবকিছু জেনে গেছে? আমার তো তাই মনে হচ্ছে দিদি। যদি সবাই সবকিছু জেনে যায় তাহলে তো বেড়ালের ভাগ্যে আর শিখে ছিল না। কোথায় ভেবেছিলাম মইনকে একটু চাপ দিয়ে ভয় দেখে দু পয়সা আদায় করে নেবো, সেটা আর হলো না। দিদি আমার কিন্তু ভাবগতিক ভালো ঠেকছে না। নকুর দাদা, নকুর দাদা। আগে যাই দিদিমণি। ফুলু, কালনাগিনীর চোখ মুখ একবার লক্ষ্য কর, কিরকম বিষে হলহল করছে একবার দেখ। আমাকে ডাকছিলেন দিদিমণি? হ্যাঁ ডাকছিলাম। ভাড়ার ঘরের পাশের ঘরখানা খুলে দাও। ওই ঘর তো অনেকদিন ধরে বন্ধ, জঞ্জাল হয়ে পড়ে আছে। ওই ঘর খুলে কি করবেন দিদিমণি? যা জঞ্জাল আছে তা পরিষ্কার করে দাও, আমি থাকবো। আহা সাত সাত ফুলু, আদিকে দিচ্ছি বাবা, দিচ্ছি। আহা গো, বিষম খেয়েছে ছোট ভাইটা আমার। আহা, কি হলো? এখনো দাঁড়িয়ে আছো যে? যা বললাম সে কথা কানে যায়নি? হ্যাঁ, যাই দিদিমণি, আমি যাচ্ছি। ফুলু, এই খেলা তো জমে উঠেছে রে। একেবারে তল্পি তল্পা নিয়ে বড় গিন্নির ঘর থেকে শটাং নিচে। ও ফুলু, এই বড় গিন্নির পুষিয়ে কি হাল হলো রে? দিদি আমার মনে হচ্ছে সব কীর্তি কাহিনী ফাঁস হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। দিদি আমার সর্বনাশ হয়ে গেছে। না ফুলু, না ফুলু। এই নিন, ওষুধটা খেয়ে নিন।
নিন, এবার মুখটা মুছে নিন। আপনার জ্বর টর এলো নাকি? আপনার বোধহয় শরীরটা ম্যাচ ম্যাচ করছে, তাই না? একটু গরম কিছু খেলে হয়তো ভালো লাগতো। আশা, আমায় আমায় আদা দিয়ে এক পেয়ালা চা খাওয়াবে? আমি আমি চা করব? হ্যাঁ, খুব সহজ তো। ওই তো একটুখানি জল ফুটিয়ে তার মধ্যে সামান্য আদা ছেঁচে দিয়ে দিতে হয়, তারপর ওই চা পাতা ভিজিয়ে দিলেই হয়ে গেল। বাকি দুধ আর চিনি না হয় আমি মিশিয়ে নেব। চেষ্টা করতে পারি, কিন্তু আমার হাতের চা তো আপনার পছন্দ হবে না। থাক, সর্দির মুখে খারাপ চা খেলে মুখটা আরো বেস্বাদ হয়ে যাবে। তার থেকে বরং আমি বালিকে ডেকে দিচ্ছি। আশা, আপনি একটু সবুর করুন, আমি বালিকে গিয়ে বলে আসছি। আশা, তোমার কি আমায় কিছুই বলার নেই? কি নিয়ে বলুন তো? তোমার তোমার বালিকে নিয়ে। না, নেই। আমি আপনার স্ত্রী। আপনার সুখ দুঃখ, অভাব অভিযোগ, আপনার পছন্দ অপছন্দ, এসব দিকে খেয়াল রাখাই তো আমার কর্তব্য। আশা, আশা, সত্যি কি তোমার কোনো নালিশ নেই? আমার কাছে কোনো কৈফিয়ত চাওয়ার নেই? আপনার কাছে কৈফিয়ত চাওয়াটা কি আমার সাজে? আর কাকে নেই, কার কাছে নালিশ করব আমি? সবাই যে আমার আপনার জন, আমার নিজের লোক। আপনি একটু সবুর করুন, আমি দেখি বালি কোথায় আছে। বালি, তুমি কি এখন ব্যস্ত আছো? হ্যাঁ, আমার অনেক কাজ আছে। সে কাজগুলো না হয় আমি করে দেবো। তুমি একটু ওনার জন্য আদা দিয়ে চা বানিয়ে দেবে। আমি আমি চা বানিয়ে দেব? কেন? তুমি বুঝি জানো নে তোমার হাতের চা ছাড়া অন্য কারো হাতে চা ওনার মুখে রোচে না? নইলে কি আর শুধু শুধু তোমায় আমি বিরক্ত করতুম? তোর বরের মুখে যা যা রুচবে তার সবকিছু জোগাতে পারবি তো বালি? আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করি। কি করব বলো ভাই, আমি তো ওনার স্ত্রী, এটাই যে আমার কর্তব্য। চা বানানো আমার সাধ্য না, তাই তোমায় অনুরোধ করেছিলাম। সে তুমি না চাইলে নাই বানাতে পারো, তোমার আর দায় কিসের বলো? তোমার ইচ্ছে না করলে তুমি বানাবে না, আমি তো আর তোমাকে জোর করতে পারি না। অদ্ভুত তো, মা কাকিমা কয়েকটা ছবি দেখে আমাকে ওরকম সাপসাপান্ত করলো, ওদের জন্য গুদাম ঘরে নির্বাসনে অবধি যেতে হলো। অথচ বালি কালকের ওই ঘটনা নিজের চোখে দেখেও এরকম স্বাভাবিক আচরণ করছে কি করে?
বালি, আমি হেসেলে চায়ের জল চাপাতে যাচ্ছি। তুমি যদি একটু এসে চাখানা বানিয়ে দাও তাহলে ভারী উপকার হয়।